আবারও স্বাগত জানাচ্ছি রাজধানী টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্রিট রবিন এক্সপ্লেইনে। আজকে আমরা একদম অনুষ্ঠানের প্রথম অংশে কথা বলেছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়বদ্ধতা, তাদের জবাবদিহিতা বা বাধ্যকর যে জায়গাটা, সেই জায়গায় আসলে কি কি করণীয় রয়েছে সে ব্যাখ্যাগুলো আমরা ব্রিট রবিনের কাছ থেকে শুনলাম। এই পর্যায়ে আমরা আসলে একজন ভিকটিমকে নিয়ে এসেছি। শুরুতেই আপনাদের সাথে তার পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আজকে যিনি উপস্থিত হয়েছেন তিনি নিজেকে একজন ভিকটিম হিসেবে দাবি করছেন এবং তার নাম হচ্ছে মাহমুদ বাবর তরফদার। তিনি হচ্ছেন ইন্টেন্সিভ মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। এবং দর্শক, তিনি আসলে কেন নিজেকে ভিকটিম দাবি করছেন এবং কোন প্রেক্ষাপটে নিজেকে ভিকটিম দাবি করছেন সেটা চলুন তার কাছ থেকে আমরা জেনে নিই। আমি মাহমুদ বাবর তরফদার আপনার কাছেই শুনতে চাই, আপনি কেন মনে করছেন আপনি একজন ভিকটিম এবং কোন আসলে প্রেক্ষাপটে নিজেকে সেই ভিকটিমটা মনে করলেন? আমরা করোনাকালীন সময় যে মহামারী আকার ধারণ করেছিল, ওই সময় আমরা জাতিকে সাপোর্ট দেই রাষ্ট্রীয় স্বার্থে। সেই সময়কার আমরা পরিস্থিতিটা যদি অবলোকন করতে পারে জাতি, করোনাকালীন সময় স্বাস্থ্য সুরক্ষার জন্য যে পিপিগুলো, মেডিসিন, পিপি, বিভিন্ন সরঞ্জাম যেটাকে বলে, আপনাদের সাথে কি কোনো ধরনের কন্ট্যাক্ট হয়েছিল নাকি আপনারা মানে চ্যারিটিও তো করতে পারেন, অনেকে এটা মনে করতে পারে, নাকি আপনারা আসলে এগুলো সরঞ্জামাদি দিবেন, সরবরাহ করবেন, বিনিময়ে সরকার টাকা দিবে, এরকম কি ব্যাপারটা ছিল? না, সরকার আমাদেরকে ওয়ার্ক অর্ডার দিয়েছে আমাদের সরঞ্জাম সাপ্লাইয়ের জন্য, যে সরবরাহ আদেশ প্রদান করেছে শর্ট টাইম। এই শর্ট টাইমের ভিতরে আমরা চেষ্টা করেছি সরবরাহ করতে, কিন্তু সেই জন্য আমাদেরকে সরকারিভাবে যেভাবে ওই বিল পে করার কথা সেটা করে নাই। পেপারসগুলো তো রয়েছে যে কত দেওয়ার কথা, সর্বোচ্চ ডকুমেন্টগুলো আমাদের কাছে রয়েছে। আমাদেরকে সেই পর্যায়ে আমরা এই পর্যায়ে আমরা যে সরকারি প্রকিউরমেন্ট যে অথরিটি, তারা আমাদেরকে বিল পরিশোধের জন্য নির্দেশও দিয়েছে। দেওয়ার পরেও তারা তাদের দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বারবার। কিন্তু সরকারের যে কর্মকর্তা কর্মচারীরা, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে প্রকিউরমেন্ট অথরিটি থেকে যে বিল পরিশোধের জন্য তাদের দায়িত্ব নির্দেশনা, সেটা তারা পালন করছে না। সেক্ষেত্রে ব্রিট রবিন, আপনি তো ব্যাখ্যা নিঃসন্দেহে দিবেন বা আমরাও শুনবো, আপনিও ব্যাখ্যা দেওয়ার স্বার্থে কিছু প্রশ্ন করে নেবেন কি না জানার সুবিধার্থে। ব্যাপারটা হলো যে উনি যে বিষয়টা উত্থাপন করেছে, এই 196টা কোম্পানির 57টা কোম্পানির মামলা আমার চেম্বার থেকে হয়েছে। আচ্ছা। এবং যখন সবাই হতাশ, ওনারা যখন প্রায় 30 জন আমার চেম্বারে আসেন, এখানে তৎকালীন আইন মন্ত্রণালয়ের চেম্বার, শফিক রেহমানের চেম্বার, তাহলে ইতিমধ্যেই মানে একদম বলতে চাচ্ছি মাহমুদ বাবর আপনার কাছে পরামর্শের জন্য চলে গিয়েছেন। হ্যাঁ, ওনারা আপনি পুরো বিষয়টি অবগত। ওনার মতো আরো এই বিষয়টা তামাদি হয়ে গিয়েছিল, কারণ আইন অনুযায়ী 6 মাস পরে সাধারণত পিপিআর এবং পিপিএ যেটা বলে, মানে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি একটা, আরেকটা হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট রুলস একটা হলো 2006 এবং 2008। এই প্রকিউরমেন্ট পিপিআর এবং পিপিএ অনুযায়ী বাংলাদেশের সমস্ত সরকারি কর্মকর্তারা, মানে প্রকিউরমেন্ট এন্টিটি যারা, তারা কেনাকাটাগুলো করে। তো সেখানে আপনি সহজাতভাবে যেটা জিজ্ঞেস করেছেন যে চুক্তি হয়েছে কিনা, জি। তো তখন মঞ্জিল মোর্শেদ ছিলেন, তার সাথে আমার কথা হয়েছে, বাট আনফরচুনেটলি তার আসার কথা ছিল আজকে এই বিষয়ে কথা বলার জন্য। মঞ্জিল মোর্শেদের কথা বলছেন? জি। হ্যাঁ, তো উনি একটা রিড করেন 2020 সালে 26 তারিখে, মনে হয় এপ্রিলের, বা হ্যাঁ এর কাছাকাছি, 1-2 দিন এদেশে হতে পারে। তো এটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন রিটটা। ওই রিটে উনি 6টা অর্ডার পান। একটা অর্ডার হচ্ছে ওখানে অর্থ সচিবকে নির্দেশ করে, একটা নির্দেশনা হচ্ছে স্বাস্থ্য সচিবকে নির্দেশ করে, এবং এর মধ্যে মাঠ কর্মী যারা যারা আছেন এদেরকে প্রায় 6টা নির্দেশনা ছিল। সেই নির্দেশনার মধ্যে একটা হচ্ছে, মানে এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের সহিত করোনাকালীন সময়টাকে নিয়ে একটা ইমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে নিয়ে আসা, এবং এই পুরো বিষয়টা সিএবিএসডি যারা এই যে টিকা কিনে, যারা
ধরেন নার্সদেরকে সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের পিপি গগলস এগুলো করে। সিএমএসডির তৎকালীন ডাইরেক্টর ছিলেন ডক্টর শহীদুল্লাহ, উনি ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ ছিলেন। তো উনি অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন এবং উনি রাতে অফিসেই থাকতেন এবং 24 ঘন্টা উনি ওনার হটলাইন খোলা রাখতেন। এবং ওই সময় উনি যারা হেলথ সেক্টর নিয়ন্ত্রণ করত, এর মধ্যে সালমান এফ রহমানের বেক্সিমকো ছিল, তারপরে পপুলার ছিল, আরও কয়েকটা কোম্পানি, কথা 4-5টা কোম্পানিকে উনি শুধু পায়ে ধরে ভিক্ষা চাইছেন উনি, যে মানুষেরকে একটু বাঁচান, এগুলো না দিলে আমাদের নার্স মরে যাচ্ছে, আমাদের ডাক্তার মরে যাচ্ছে, আমাদের দেশের মানুষ চোখের সামনে মরে যাচ্ছে, একটু দয়া করেন। এরা করে নাই। এরা 1 টাকার যে ওষুধ সেটা তারা 1000 টাকা, কেউ 4000 টাকা, এইভাবে তারা দেন দরবারের মধ্যে আছে। তারা বলে যে মানুষকে বাঁচান, আপনারা এখনই যে ব্যবসার ফন্দি করছেন এটা না করে একটু করেন। উনি একটু আর্মি ম্যান ছিলেন। মানে শীর্ষ ফার্মাসিউটিক্যালস গুলো কোনো ধরনের হেল্প করেনি? করে নাই না, শুধু ওনারা বাক বেতনে ওনার সাথে জড়ায় যায়। জড়ায় গেলে ওনাদের তো একটা থোক থাকে, 343 বা 500 কোটি টাকার মতো একটা থোক ছিল। উনি দায়িত্ব নিয়ে উনি করলেন কি, বিভিন্ন ছোট ছোট গ্রুপ অ্যাসোসিয়েশনগুলো যারা আছে তাদেরকে, ওই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তার মতো করে চলো, উনি ওনার মতো করে উনি করলেন কি, প্রান্তিক লেভেলের যাদের কাছে কোনো টাকা নাই তেমন, তাদেরকে উনি একটা কথাই বললেন, আর ম্যাক্সিমামই কিন্তু ইয়াং, তাদেরকে বললেন, ডাকলেন, নিয়ে ওনারা যখন সাপ্লাই দিলেন ওয়ার্ক অর্ডারের বিপরীতে দেওয়ার পরে তখন সালমান এফ রহমানের মতো যারা ছিলেন তারা কিন্তু ভালো ব্যবসা, তখন উনিও করলেন কি, ডক্টর শহীদুল্লাহকে বললেন যে আমি এটা করব। তো বললো যে তখন উনি একটা চিঠি লিখলেন সচিব বরাবর, যে এই সিন্ডিকেট এখন যারা প্রান্তিক 196টা কোম্পানি, বলতে 196টা এরা সৈনিক, তারা সেই হিসাবে আসছে, সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আসছে, তারা কিন্তু কোনো ব্যবসা করার জন্য আসে নাই। তখন বলুন আমি এদের সাথে গাদ্দারি করবো না, আমি আপনাদেরকে কোনো ওয়ার্ক অর্ডার দিব না, ওনারা দিচ্ছে, ওনারা দিয়ে আমরা দেশের মানুষকে রক্ষা করতে পারছি। সেই চিঠি আমার কাছে আছে, ডক্টর শহীদুল্লাহ সচিবকে লিখেছিলেন যে সিন্ডিকেটটা করে বাংলাদেশকে এত বছর খেয়েছে, আমি এটা আর খেতে দিব না, আপনি আমাকে সহায়তা করেন। ডক্টর শহীদুল্লাহ উনি প্রধানমন্ত্রীর সাথে সম্ভবত কথা বলেছিলেন বা বলেন নাই, বিকালবেলাতেই ওনাকে ট্রান্সফার করে, উনি বাসা পর্যন্ত যেতে পারেন নাই, ওনাকে নিয়ে হাসপাতালে সিএমএসে ভর্তি করা হয়। উনি তাগড়া, প্রচণ্ড সুস্থ একটা মানুষ, তারপরে ওনাকে মৃত ঘোষণা করা হয়। এবং যারা কাছাকাছি আছে তারা তাকে বলে যে ওনাকে আদর করে হত্যা করা হয়েছে। এবং ওইটা ওনার ওয়াইফ বা অন্যান্য যারা আছে তারা কিন্তু অনেকবার দাবি তুলছে এটা তদন্তের জন্য, ইনভেস্টিগেশনের জন্য, সেটা তারা কেউ করে নাই। আমাদের দেশে তো বড় বড় আছে, মানে ভয় পায়। সেই তদন্তের দাবি কি রেজিম পরিবর্তনের পর আবার উঠেছে কিনা? না, এটা এখনো আছে, যেমন স্টিল আমিও করছি, এটা তদন্তের দাবি করছি, কিন্তু আমি এটার সাথে একটু ছিলাম, আমি অন ইয়ারে দেশের মানুষের পক্ষে এবং জনগণের পক্ষে, যদি জনগণ আমরা ভিন্ন ব্যাখ্যা করি, জনগণের পক্ষে আমি স্টিল এটা দাবি করি যে এটা তদন্ত হওয়া উচিত। এবং উনি চলে যাওয়ার পরে ওনারা পানিতে পড়ে যান, ওনাদের কোনো টাকা পরিশোধ না করে ওনাদেরকে এর পরবর্তীতে 2 টাকার জিনিস 1200, 1000 এরকম হাজার কোটি টাকা এই সিএমএসি থেকে এই সিন্ডিকেটটা লুটপাট করতে থাকে। ওনারা যেহেতু টাকা নাই, ওনারা লোন নিয়ে ব্যাংকের টাকাও কিন্তু আবার বলছে আপনি দেন। ডক্টর শহীদুল্লাহ নিজে বলছে আমি এই যে বিলটা দিচ্ছি ব্যাংকে টাকা আসা যাবে, সরকার তো অ্যাডভান্স টাকা দেয় না, ওইটা তো সে করেছে। এখন উনি তো সব কিছুই করেছেন, মানে ব্যাংকের থেকে টাকাটা পর্যন্ত নিয়ে জিনিসপত্র কিনে মানুষকেও বাঁচিয়েছেন, আসল সমস্যা সমাধান উনি করে গেলেন। এরপরে বাকিগুলো শুধু টাকা দিতে থাকলেন, পণ্য দেওয়ার দরকার নেই এবং সেগুলোর কোনো প্রয়োজনও নাই। এখানে উনি হয়তো সেভাবে আপনাকে বুঝিয়ে বলতে পারছে না লিগ্যাল পয়েন্ট অফ ভিউতে। এই মানুষগুলো যখন আমার কাছে আসে, আমি কিন্তু আমার যে একটা রিসার্চ টিম আছে, আমি রিসার্চ টিমে
আমি নেতৃত্ব দিই, দিয়ে আমি প্রায় 35টা দেশে করোনাকালীন সময়ের কেনাকাটার বাস্তব প্রকিউরমেন্ট সিস্টেমটা নিয়ে কাজ করা শুরু করি। এবং সমস্ত জায়গায় যখন মামলা খারিজ হয়ে যাচ্ছিল যে ওয়ার্ক অর্ডার আছে, কন্ট্রাক্ট তো নাই, আরবিট্রেশন খারিজ হয়ে যাচ্ছে, হাইকোর্টে রিট খারিজ হয়ে যাচ্ছে, এবং পরে আমরা রিট থেকে একটা ডিরেকশন নিলাম। রিট বললো যে তোমাদের যে প্রকিউরমেন্ট অথরিটি আছে, বিপিএ বলে, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি, এটার একটা কোয়াসি জুডিশিয়াল কোর্ট আছে, রিভিউ প্যানেল বলে এটাকে, জি। সেই রিভিউ প্যানেলে পিটিশন দিতে। আমি আপনাকে এখানে একটু থামিয়ে জেনে নিতে চাই, যে কোনো যদি বলি যে ওয়ার্ক অর্ডার থাকলেই হবে না, চুক্তি কি করে নিতে হবে? তাহলে কি তিনি প্রতারিত হলেও বা বঞ্চিত হলেও পরবর্তীতে আইনি একটা সুব্যবস্থা পাওয়ার সম্ভাবনা থাকে, এরকম ব্যাপারটা? না, প্রকিউরমেন্টের নিয়ম অনুযায়ী কন্ট্রাক্ট একটা প্রসেস, যে আমি যখন আমি যদি অ্যাওয়ার্ডের না হই, তখন ওয়ার্ক অর্ডারের আগে আমাদের কিছু প্রকিউরমেন্টের কাজ আছে, যেমন ধরেন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া। হ্যাঁ, তো এইটা ওই সময়টাতে তো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এই জিনিসটা কেনাকাটার কোথায় না? আপনি ধরেন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আপনার সিম্পল আপনি হাদিরটাই ধরেন, ওনাকে গুলি করেছে, এখন ওনাকে হাসপাতালে নেওয়ার জন্য আপনি কি পত্রিকায় বিজ্ঞাপন দিবেন, বিডিং করবেন যে কোন গাড়িটা ওনাকে নিবে, কে কম নিবে বেশি নিবে? সিম্পলি ব্যাপারটা তো এরকম, তাই না? ওনাদের ব্যাপারটা ঠিক ওরকম ছিল। করোনাকালীন সময় তো মানুষ মারা যাচ্ছে, ওই সময়টাকে আপনার এই যে প্রকিউরমেন্ট প্রসেসে বছরের পর বছর লেগে যায়, বছর মানে এমনও আছে সহজ উপায় নেই, এই জায়গাটা কোনো সহজ উপায় হচ্ছে করোনাকালীন সময়ে ওই যে ওয়ার্ক অর্ডার, হাইকোর্টের অর্ডার দিয়ে করেছেন। আমি যে আইনজীবী হিসেবে প্রমাণ করেছি কোর্টে যে এখানে কোনো ভুল ছিল না, সম্পূর্ণ আইন মেনে, অ্যাপেক্স কোর্টের আদেশ মেনে ডক্টর শহীদুল্লাহ ওয়ার্ক অর্ডার দিয়েছেন, পণ্য রিসিভ করেছেন, পণ্যের গুণগত মান যাচাই করেছেন, যাচাই করার পরে এটা উনি সরবরাহ করেছেন, এবং প্রত্যেকটা জায়গা থেকে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আসছে। মানে আমার পণ্যের বিরুদ্ধে কোনো রকম কোনো নাই, স্টিল নাই। এটা এখন পর্যন্ত এর বিরুদ্ধে আমার কোনো পণ্যের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এই জায়গাটাতে ওনারা বিলটা কেন পাইলেন না? এখন বিপিএ যখন আদেশ দিয়ে দিল যে 60 দিনের মধ্যে বিল দিয়ে দিতে হবে, এটা যেহেতু 57টা মামলা আমি করেছি, এটার কারণেই কিন্তু আমি মিনিস্ট্রিতে আলোচিত, সমালোচিত অনেক জায়গায়, এবং আপনি দেখবেন যে আমি কিন্তু বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বেশ কিছু কন্ট্রাক্ট রিভিউয়ের কাজও করছি বিকজ অফ দ্যাট। এবং এরা মনে করছে যে কন্ট্রাক্ট টিটির ম্যাটারগুলোতে আমি হয়তো অনেকের চাইতে একটু ভালো বুঝি। এই জন্য দায়িত্ব নিয়ে বলছি, কন্ট্রাক্ট ওয়াজ কমপ্লিটেড দেয়ার, বাট তারা এই অ্যাবসলিউট কন্ট্রাক্টটাকে বাইপাস করে না বুঝি, আমি বুঝি নাই, এবং হাইকোর্টের আদেশটাকে লুকাইয়া বিভিন্নভাবে সরকারি কর্মচারীরা মানে যে ধরনের অমানবিক আচরণ তখন করেছে, এখনও করে যাচ্ছে, তাদের দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা এবং তাদের যে দায়বদ্ধতা, এটা কোথাও নাই। এখন দেখেন, কোর্ট আদেশ দিচ্ছে, সুপ্রিম কোর্ট আদেশ দিল, তারা মানল না। বিপিএ থেকে রায় দিল, বিপিএ এটা আপিল করা যায় না, সরকারকে মানতেই হবে, তাও মানল না। এখন প্রশ্ন হইল যে এই যে তারা যে সরকারি কোর্টের আদেশ মানছে না, সারা পৃথিবীতে যত অপরাধ সংঘটিত হয় তার 99.99% হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বারা, হয় তাদের দ্বারা সরাসরি, অথবা তারা তাদের দায়িত্ব পালন না করার কারণে। এখন উপায় কি? এখনকার উপায়টা একটু নিঃসন্দেহে আমাদের দর্শকরাও হয়তো সেই অপেক্ষা করেই বসে আছে যে উপায়টা কি। উপায়টা হচ্ছে মানছে না, যেহেতু আমার আইন তো নাই, তাকে যে কাজ করতে হবে, সংবিধান তো তাকে কাজ করতে বাধ্য করে নাই। কোর্টে বলা হয়েছে যে তুমি 2000 টাকা জরিমানা দিবা আদালত অবমাননার জন্য। আজ পর্যন্ত শুনছেন আদালত অবমাননার জন্য কারো ফাঁসি হয়েছে? বাইরে তো 800 বছর পর্যন্ত জেল হয়। আদালত অবমাননা করলে সে স্টেট রাষ্ট্রদ্রোহী। অ্যাপেক্স কোর্ট, যে অ্যাপেক্স কোর্টের রেফারেন্সে ডক্টর ইউনূস আজকে প্রধান উপদেষ্টা, ওইটা হইতে পারছে, কিন্তু ওই অ্যাপেক্স কোর্টের নির্দেশনায় ওনাদের বিলটা দিতে পারছে না, মানে দিবে না। ওখানে সবাই তো জানেন যে পার্সেন্টেজ, মিস্টার পার্সেন্টেজ আছে ওখানে। বাবুর তরফদার মতো যতজন রয়েছেন, আপনি 196 এর কথা বললেন, কি করবেন তাহলে তারা এই মুহূর্তে? তাদের মানে এ থেকে পরিত্রাণের উপায়টা কি?
আমি তো এখানে মূলত আমাদের আইনের জন্যই ফাইট করছি, যাতে আমাদের আইন হয়, সরকারি কর্মকর্তা মানে কর্মচারীরা বিদ্যমান যেন আইনে আমাদের কি জন্য তারা কাজ- আসলে পাবেন না কিছু তাহলে? না, বিদ্যমান আইন ওই যে আদেশ মানবে, না মানলে কি করবেন তাদের? না মানলে আর কিছুই করণীয় না, তারা যাবে, অ্যাপিস কোর্টের আদেশ আছে, বিভিন্ন আদেশ আছে, আমি দিলাম না, আমি সরকারি কর্মচারী, আমরা তো জনগণের জন্য না, জনগণ আমাদের দাস। এই যে একটা তাদের যে অ্যাটিটিউড, জনগণ তাদের দাস, আমি দিলাম না, আমার যা খুশি সংস্কার আমি না তাই হওয়া করব। পর্যন্ত ব্রিট যে রবিন কার- সংস্কার না হওয়া পর্যন্ত তো তাহলে এরকম মানে বাবর দের মতো অনেক লোক ফেসে আছে এই হ্যাঁ, মুহূর্তে। হাজার হাজার, আপনি যে 50 লক্ষ মামলার কথা বলেন, এর মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অন্তত 45 লক্ষ মামলা আছে যেগুলো তুচ্ছ, অপ্রয়োজনীয়, শুধুমাত্র বিব্রত করার জন্য। তো জনগণের জন্য যদি আইন থাকে তাহলে এটা থাকতো, পৃথিবীর কোথাও আছে? তাহলে এই মুহূর্তে আসলে তেমন করণীয় কিছু নেই। এই মুহূর্তে করণীয় যেভাবে চেষ্টা চলছে, ওই যে উনি বললেন কিছু অফিসার হয়তো হেল্প করছে, মানবিক ভাবে হেল্প করছে, কিন্তু তাদের যে দায়িত্ব, এটা করতেই হবে। করতেই হবে, There জায়গাটা is দাঁড় no করানো যাচ্ছে alternative. না। I have to work for the country. জি। I have to work for the people. এই ইন্টেনশন তাদের মধ্যে নাই, না থাকলে তাদের কোনো শাস্তি নাই। আমি আবারও বলছি যে যখনই বলা থাকে সিআরপিসি 197 যে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন লাগবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কত দূর পর্যন্ত, প্রধান উপদেষ্টা না তারও উপরে যাইতে হবে, এটা নির্দিষ্ট করা নেই। তখন তো তাদের বিরুদ্ধে আসলে কোনো আইনি তাদের পদক্ষেপ বিরুদ্ধে নেওয়া যায় না। ব্যবস্থা নেওয়াটা খুবই কঠিন হয়ে পড়ে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি ইচ্ছা করে তাহলে সে ইনায় বিনায় ব্যবস্থা গ্রহণ করতে পারে, গুনে করে ওই যে এক নায়ক। মাহমুদ বাবর, আপনি যে এই যে আপনি বা আপনারা যারা এতজন রয়েছেন 196 জনের মতো, টাকা তো পাচ্ছেনই না, কিন্তু আপনারা যে ব্যাংক থেকে লোন নিয়েছেন, আমি একদম ছোট্ট করেই শুনতে চাই, সেক্ষেত্রে কি আপনাদের বিরুদ্ধে আবার ডিফল্টার হিসেবে মামলা হয়েছে কিনা? ডিফল্টার হিসেবে মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে, অনেকেরই হচ্ছে, অনেকেরই বাড়িঘর তার নিলামে মানে উঠছে। এখানেও আপনারা অন্যদিকে চাপে অনেকেরই রয়েছেন। বাড়িঘর যেহেতু মর্গেজ দিয়ে ব্যাংক থেকে লোন নিতে হচ্ছে, জি, জি, বাড়িঘর জি। নিলামে উঠছে। আমার হাতে এই পর্যায়ে অনেক বেশি সময় নেই, সেক্ষেত্রে তাহলে তারা এদিকে কি করবে সেই ব্যাখ্যাটা একটু শুনে এই পর্যায়টা শেষ করব। আমার তো সংগ্রামটা এখানেই, আমার যুদ্ধটা এখানেই। আমরা যেভাবে আইন করে রেখেছি সেই আইনে আমাদের কারো বাঁচার কোনো উপায় নেই। তাহলে আইন জনগণ বাঁচতে পারবে না, আইনে জনগণের কোনো আসলে- আইন নাই এখানে এই দেশে। আইন পরিবর্তন করতে হবে। আপনাকে যদি বলেন, আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি, আমার যে গবেষণা আছে, আমার সামনে যদি কেউ এসে বলতে পারে যে বাংলাদেশে এই আইনটা আমাদের জনগণের জন্য, জি, ব্রিট I রবিন, will be very happy, I will be grateful to. আপনার ব্যাখ্যা নিঃসন্দেহে আরও শুনবো, কিন্তু আমাদের আজকের আয়োজনে আরও একটি পর্ব রয়ে গেছে, সেখানেও আপনার ব্যাখ্যা আমরা শুনবো, কিন্তু এই পর্বে এখন আমাকে শেষ করে বিরতিতে যেতেই হবে। দর্শক, আপনারা শুনছিলেন, এই পর্বে আমরা একজন ভিকটিম পেয়েছি এবং সেই ভিকটিম করোনাকালীন সময়ে কিভাবে আসলে সেই বঞ্চিত হয়েছেন বা প্রতারিত হয়েছেন, তার পাওনা টাকা তিনি পাননি, তার মধ্যে এরকম 196 জন রয়েছেন। আপনারাও যদি এরকম কোনো বিষয়ে বঞ্চিত হয়ে থাকেন, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের এই যে ব্রিট রবিন এক্সপ্লেইন এই আয়োজনে। নিঃসন্দেহে আপনাদেরকে আমরা ডেকে নিব এবং আপনাদের সেই বঞ্চনার জায়গাটা শুনবো এবং ব্যাখ্যা তো ব্রিট রবিন দিবেনি। আমাদের আরও একটি পর্ব রয়েছে, ছোট্ট বিরতি শেষে আবারও ফিরে আসবো রাজধানী টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্রিট রবিন এক্সপ্লেইনে। সাথেই থাকুন।